মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু জি আলাইকুম ম্যাম, মিস। শোনা যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে যারা যারা আসছো তোমরা হচ্ছে চ্যাট বক্সে নিজেদের দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? আর সবাই একটু ভিডিও অন করো, সবাই জয়েন করতে করতে দেখি সবাই ভিডিও অন করো। গতকাল আমরা কতটুকু পড়েছিলাম বলো তো দেখি। মনে আছে কিনা মেয়েরা? কারোর মনে নাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? সবাই আসসালামু ভিডিও আলাইকুম অন মিস। করো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভিডিও অন করো দেখি, তোমরা ভিডিও অন করো। আচ্ছা, আহ, তোমরা সবাই ইসলামিক টাইম তো জানো যে তোমাদের সিটি শুরু হচ্ছে, তাই না? গতকাল আমি বলেছি একবার তোমাদেরকে যে সিটিতে রাইট ফর্ম অফ ওয়ার্ডস আর ফ্রেজেস থাকবে। তো ফ্রেজের ক্লাসটাই আজকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? আমরা আরেকটু ওয়েট করব যেন সবাই হচ্ছে জয়েন করতে পারে, কেমন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছো যে সিটি সিলেবাস কি। আমি তোমাদের ক্লাসে বলেছি, তারপরে ক্লাসটা শেষ হোক আমি হচ্ছে গ্রুপে তোমাদের একটা সিলেবাস দিয়ে দিব। আর হচ্ছে স্যারের সাথেও শুনতে হবে স্যার কতটুকু পড়িয়েছেন। সিলেবাসে যেটা আছে আমার মনে হয় সেটাই পড়িয়েছেন, ঠিক না? ফার্স্ট পেপারে তোমাদের কোন কোন স্যার ইউনিট পড়া? সবকিছু কম। ইউনিট 2টা পড়া হয়েছে, ফার্স্টটা এখনো নেলসন ম্যান্ডেলাটা বাকি আছে। আচ্ছা, তো ওইটা আমি স্যারের সাথে শুনে তোমাদেরকে হচ্ছে আমি সিলেবাসটা গ্রুপে দিয়ে দিব। আর এমনিতে তো শুনেছই যতটুকু পড়ানো হবে আর সিলেবাসে যেরকম আছে, তার সাথে সিলেবাসে তোমাদের কিছু রাইট ফর্ম অফ ওয়ার্ডস নেই, কিন্তু ওইটা যেহেতু পড়ানো হয়েছে ওটা সিটিতে দিচ্ছি। কারণ তোমাদের প্যারাগ্রাফ বা রাইটিং আইটেমস কিন্তু ওইভাবে নাই, ঠিক আছে? বুঝেছো তোমরা? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফ্রেজের গতদিন ফ্রেজ কতটুকু আমরা পড়েছিলাম কার মনে আছে বলো তো? বলো দেখি, কেউ এই যে কথা বলে না। তারপরে ভিডিও অন করতে বলেছি, সেটাও করবে না দেখি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, এই যে রংটা জয়েন করেছে, তুমি বলো তো গতদিন ম্যাম আমরা কতটুকু করেছিলাম? আর শোনো, তোমাদের আরেকটা বিষয়, তোমরা শুনেছো কিনা মানে আমার মনে হয় তোমাদের মেসেজ দেওয়া হয়েছে, ডিসেম্বর অবধি কিন্তু তোমাদের সবার ডিউ মানে মান্থলি যে টিউশন ফিটা সেটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এটা জানো তো? মানে সিটি শুরুর আগে তোমাদের হচ্ছে মান্থলি টিউশন ফি যেটা সেটা ক্লিয়ার রাখতে হবে। তোমাদের কাছে কোথাও মেসেজ গিয়েছে? তারপরে আমি আরেকবার বললাম। আচ্ছা,
এবার চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এরা? ইয়েস ম্যাম, আচ্ছা, দেখতে পাচ্ছি ম্যাম। okay, আচ্ছা। আমরা গতদিন হচ্ছে হোয়াট ইফ এটা আমরা পড়েছিলাম, ঠিক না? হোয়াট ইফ, অ্যাজ ইফ, এগুলো এই যে অ্যাজ ইফ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ। আজকে আমাদের খুব বেশি নাই। অ্যাজ সুন অ্যাজ মেয়েরা কি সবাই দেখতে পাচ্ছ? জি মিস। জি Okay, মিস। আচ্ছা, দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ বলতে, অ্যাজ সুন অ্যাজ মনে হয় আমরা লাস্টে বলেছিলাম, তাও যাই হোক আরেকবার বলি। সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বলতে যে একটা কিছু ঘটনা ঘটবে, মানে ঘটছে, সেটা সাথে সাথে যদি আরেকটা ঘটনা ঘটতে থাকে তখন আমরা অ্যাজ সুন অ্যাজ এই কথাটা ইউজ করি। আচ্ছা, তো ওই যে উপরের যে উদাহরণটা আছে তোমরা এটা পড়তে পারছো, দ্য লেকচার ওয়াজ বোরিং, দ্য স্টুডেন্টস ওয়ার এক্সপেক্টিং দ্য এন্ড অফ দ্য ক্লাস। So as soon as the bell rang, the students stood up. মানে যেহেতু ক্লাসটা বোরিং মনে হচ্ছিল, কাজে যেই মুহূর্তে ক্লাসের বেল পড়লো ছাত্রীরা সব উঠে দাঁড়ালো ক্লাস থেকে বের হওয়ার জন্য। ঠিক আছে, ম্যাম বলো। ম্যাম আপনার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে না। ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে না? ইয়েস ম্যাম। মিস কেঁপে কেঁপে আসছে, মানে কেটে কেটে আসতেছে, কাটতেছে না, কথা কাটতেছে না, বাট গলাটা কেঁপে কেঁপে আসতেছে। আচ্ছা, মিস খুবই লো। এবার কি শুনতে পাচ্ছ তোমরা? ম্যাম আগের চেয়ে বেটার। আচ্ছা, এখন এইখানে দেখো, তোমরা অ্যাজ সুন অ্যাজ এর বিষয়টা তো বুঝতে পেরেছো। এই যে এখানে দেখো আরেকটা কথা বলা আছে, এক্ষেত্রে সাধারণত উভয় অংশে পাস্ট সিম্পল ব্যবহৃত হয়। তোমরা পাস্ট সিম্পল টেন্স তো বুঝো, ঠিক আছে? তো উভয় অংশে পাস্ট সিম্পল ব্যবহৃত হবে। আচ্ছা, এখানে দেখো লাস্টে শুধু মানে সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র‍্যাং দ্য স্টুডেন্ট স্টুড আপ। এখানে খেয়াল করো, দ্য বেল র‍্যাং এই ভার্বটাই, র‍্যাং ভার্বটাও পাস্টে আছে, আবার দ্য স্টুডেন্ট স্টুড আপ এইটাও পাস্টে আছে, ঠিক আছে? এখন দেখো আরেকটা কথা বলছে যে তবে প্রথম কাজটি অন্যটির উপর নির্ভরশীল নয়, অথবা অন্যটি শুরু হওয়ার পূর্বেই প্রথমটি ঘটেছে এমন বোঝাতে আমরা প্রথম কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, মানে একটার উপর যদি আরেকটা নির্ভর না করে। যেমন দেখো, as soon as Raihan had finished his exams, he flew to Cox's Bazar for a month. ওকে, এইখানে দেখো আরেকটা অনেক আগে হয়ে গিয়েছে, তো ও হচ্ছে 1 মাসের জন্য চলে গিয়েছে। এরকম যখন ঠিক নির্ভরশীল নয় তখন বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করা যায়। ওকে, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি মিস। আচ্ছা, এখন এই জায়গায় দেখো কিছু প্র্যাকটিস আছে। এই যে প্র্যাকটিসের এখানে হোয়াট ইফ, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, এই তিনটা দিয়েই তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো করতে হবে। ফার্স্টেরটা কি বলো তো? হোয়াট ইফ। হোয়াট ইফ হি ইজ দেয়ার, I will leave a message for him. ঠিক আছে, মানে কি হবে যদি সে সেখানে থাকে, বা কে জানে সে সেখানে আছে কিনা, এরকম দাঁড়ায়। আবার বি নাম্বারটা কি একজন বলো তো? মাই বস লিসেন ড্যাশ ইউ ওয়ার ইন্টারেস্টেড, এইটা কি হবে? বি নাম্বারটা কি হবে বলো তো? অ্যাজ ইফ। অ্যাজ ইফ, এক্স্যাক্টলি। মানে সে এমন ভাবে শুনছিল যেন মনে হচ্ছিল সে খুব আগ্রহী আমার কথা শুনতে, ঠিক আছে? কিন্তু আসলে ঘটনাটা কি সেটা? অ্যাজ ইফ দিয়ে কি তাই বোঝায়? না, অ্যাজ ইফ দিয়ে মোস্টলি এরকম বোঝায় যে যেটা দেখতে যেরকম লাগছে অ্যাকচুয়ালি ওরকম হয় না, মানে তাকে মনে হচ্ছিল ইন্টারেস্টেড কিন্তু তার ইন্টারেস্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে সে আসলে জাস্ট ওটা দেখাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে ইন্টারেস্টেড কিন্তু হয়তো বা কেস আসলে ভিন্ন।
কেমন? আচ্ছা, তারপরে এই যে দেখো ডি নাম্বার একটা আছে, উই বট দ্য টিকেট স্ট্যান্ডিং ইন আ লং কিউ বাট দ্য প্লে স্টপড ডিউ টু রেইন অ্যাজ ড্যাশ উই এন্টার্ড দ্য স্টেডিয়াম। এই ডি নাম্বারের গ্যাপে কি হবে বলো তো, একজন বলো, এটা কি হবে? যে বাট দ্য প্লে স্টপ ডিউ টু রেইন অ্যাজ ড্যাশ উই এন্টার দ্য স্টেডিয়াম, এটা কি মনে হচ্ছে? অ্যাজ সুন অ্যাজ, ভেরি গুড। এখানে একটা অ্যাজ এসে গিয়েছে, সাধারণত এরকম থাকে না, পুরাটাই গ্যাপেই থাকে, এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক হতে পারে। আচ্ছা, নেক্সট দেখে আমরা কি আছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে কি বলছে, হোয়াট ডট ডট লাইক ডট 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 লুক লাইক। আচ্ছা, এইগুলো আসলে কেমন হয় সেটা বোঝানোর জন্য, মানে কোনো কিছু কেমন হয় সেটা বোঝানোর জন্য। এখানে দেখো এক্সাম্পল গুলো আছে। হোয়াট ইজ জুলি লাইক, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো she is reliable, pleasant and helpful. She is like a friend. তো এইখানে এই she is like বা এই কোয়েশ্চেনটা what is she like, এটার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে সে কেমন, আর সে কেমন সেটা she is like a friend, আমরা একজন মানুষ বা তার আচরণ কেমন সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এরকম হচ্ছে। ওকে, এই সেন্সটা আমরা যখন বলবো তখন আমাদের কোয়েশ্চেনে হোয়াটস লাইক আসে, বুঝতে পেরেছো? জি ম্যাম। মেয়েরা তোমরা কি শুনতে পাচ্ছো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, তোমরা এই যে প্রথম পয়েন্টটা হোয়াটস লাইক, এটা বুঝতে পেরেছো তো? এখানে দেখো এই অ্যাপোস্ট্রফি দেওয়া না, এই যে কন্ট্রাকশন, এটা কিন্তু ইজ এর শর্ট ফর্ম, বুঝা গেছে? এটা যখন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে তখন কিন্তু এরকম শর্টেই আসে সাধারণত, এই হোয়াট ইজ আলাদা করে দিবে না, বুঝা গিয়েছে? আর এইখানে তোমাদের কোয়েশ্চেনে এরকম ভাবেই আসবে যে এই জুলি বা যে কোনো নাম থাকতে পারে, যে কোনো বস্তুর নাম থাকতে পারে, বা সাধারণত মানুষের ব্যক্তির আচরণগত দিক যেহেতু প্রকাশ করে কাজেই ব্যক্তির নামে হয়তো থাকবে, বা যে কোনো কিছু মানে কোনো কেমন মতো এটা প্রকাশ করার জন্য বা জিজ্ঞেস করার জন্য এই কোয়েশ্চেনটা করা হয়, তখন ওই নাউনটা তোমাদের দেওয়া থাকবে, আর নাউনের আগে এবং পরে গ্যাপ দেওয়া থাকবে, ওইখানে তোমাদের এই হোয়াটস লাইক এই জিনিসটা বসাতে হবে। আচ্ছা, আরেকটা দেখো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ঠিক আছে? এই যে দেখো এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ডাজ পিটার লুক লাইক, মানে পিটার দেখতে কেমন। একটা ছিল জাস্ট কেমন, এই হোয়াটস লাইক এটা আমরা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি, আর যখন লুক লাইক বলে সাধারণত দেখতে কেমনই প্রকাশ পায়, অথবা এরকমও জিজ্ঞেস করা যায় যে সিচুয়েশনের মানে কেমন কি, মানে কোন একটা ঘটনার কি অবস্থা, এইটাও আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি যে হোয়াট ডাজ ইট লুক লাইক। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, হি ইজ টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, হি লুকস লাইক আ হিরো। তো এইখানে যখন দেখো উপরের বাক্যগুলোতে পিটার বাহ্যিক দিকগুলো প্রকাশ করেছে, এভাবে কেউ কিছু দেখতে কেমন, মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু দেখতে কেমন তা প্রকাশ করার জন্য আমরা লুক লাইক ব্যবহার করি, ঠিক আছে? তো এই এখানে কোয়েশ্চেন করা আছে, তো তোমাদের অনেক সবসময় যে এরকম ইন্টারোগেটিভে আসবে তার মানে নাই, তো তোমাদের এটা কিন্তু শুধু লুক লাইক এরকম একটা অ্যাসার্টিভেও আসতে পারে, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি জি ম্যাম। মিস। ওকে, আমি তো বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো, কে বুঝো নাই? হোয়াট ডাজ, ম্যাম আমি এটার কথাটা বুঝো নাই? ম্যাম। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক এই জিনিসটা দিয়ে কোনো কিছু দেখতে কেমন সেটা জিজ্ঞেস করা হয়। এখানে এক্সাম্পলটা খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? যেমন তুমি যদি একটা অরেঞ্জের কথা বলো, হোয়াট ডাজ অ্যান অরেঞ্জ লুক লাইক, তো তুমি আরেকটা গোল কোনো বস্তুর সাথে তুলনা করে তো তুমি ওটা বোঝানোর চেষ্টা করবে। ধর একটা বাচ্চাকে তুমি শিখাচ্ছ যে হোয়াট ডাজ অ্যান অরেঞ্জ লুক লাইক, ইট লুকস লাইক আ বল, কারণ যেহেতু বাচ্চা মানুষ সে বলটাকে আগে চিনবে,
ঠিক না? তো বাহ্যিক দিকটা প্রকাশ করার জন্য বা ওটাকে প্রশ্ন করার জন্য বা অ্যান্সারে বোঝানোর জন্য আমরা এই লুক লাইক কথাটা ব্যবহার করি। এবার কি তুমি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, লুক লাইক এই ফ্রেজটা মানে ফ্রেজ হচ্ছে মানে কিছু শব্দাংশ, কেমন এটা নিজেরা সবসময় ওইভাবে অর্থ প্রকাশ করে না, মানে শুধু ওই শব্দাংশটাই ব্যবহার হয় না, ওইটা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়ে ওইটা তোমার একটা সুন্দর মিনিং তৈরি করে। বা দেখো, লুক একটা শব্দ, লাইক একটা শব্দ, কিন্তু যখন এই লুক লাইক একসাথে যোগ হয়ে যাবে তখন এটাকে একটা আমরা ফ্রেজ বলবো। আমরা কথাবার্তা বলার সময় বা এ ধরনের ফ্রেজ গুলো ইউজ করি। তো তোমাদের কোয়েশ্চেনে ওই জিনিসগুলোই আসবে। বুঝা গিয়েছে? তোমরা যে ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়ো না, ওটাও কিন্তু তাই। দেখবে যে প্রত্যেকটা শব্দের হয়তো আলাদা আলাদা মিনিং আছে, কিন্তু যখন ওই শব্দগুলো একসাথে হয়ে যাবে তখন নতুন একটা অর্থ প্রকাশ করবে। বুঝতে পেরেছো? তোমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়েছো তো? পড়োনি? জি মিস। একটা এক্সাম্পল দাও তো ইডিয়মস এন্ড ফ্রেজেস এর। বলো, কেউ একজন বলো। যে কোনো ইডিয়ম ফ্রেজ বলতে হবে মিস? যে কোনো একটা ইডিয়মস এন্ড ফ্রেজ মানে একটা বলো, কোনটা মনে পড়ছে সেটাই বলো। ক্যাটস এন্ড ডগস। লাইফ ইজ নট বেড অফ রোজেস। আচ্ছা, এই যে বেড অফ রোজেস, তারপর ক্যাটস এন্ড ডগ, এগুলো ঠিক আছে। দেখো, ক্যাট, ডগ এই শব্দগুলোর আলাদা আলাদা মিনিং আছে না? কিন্তু জি যখন মিস। তুমি ক্যাটস এন্ড ডগস একসাথে বলছো, এটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটার মানে আর ওই কুকুর বিড়াল এরকম আলাদা আলাদা থাকে না। তারপর আরেকজন যেন কি বলেছে, বেড অফ রোজেস। দেখো, বেড মানে বিছানা, রোজ মানে গোলাপ ফুল, কিন্তু বেড অফ রোজেস মানে কি আমরা ওইভাবে বুঝাচ্ছি? বেড অফ রোজেস মানে আমরা বলি হ্যাঁ ওইটার আক্ষরিক মিনিং দ্বারাই গোলাপের বিছানা, কিন্তু আমরা কি ওইটা মিন করি না। আমরা বেড অফ রোজেস বলতে খুব সহজ কিছু বোঝানোর চেষ্টা করি, যে আসলে কোনো কিছু এত সহজ হয় না। কোনো কাজ করা, কোথাও সাকসেসফুল হওয়া কখনোই কোনোটা বেড অফ রোজেস হয় না, মানে এত ইজি আর হয় না। মানেটা তোমরা কি এবার বুঝতে পারছো? ফ্রেজেস যে এরকম আলাদা হয়, মানে প্রত্যেকটা শব্দ থাকে কিন্তু কয়েকটা শব্দ একসাথে মিলে একটা নতুন অর্থ তৈরি করে। আচ্ছা, এখন এখানে স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে হেডলাইনে কি দেওয়া আছে বলো তো? দেয়ার ইটের ব্যবহার। হ্যাঁ, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার এন্ড ইট। আচ্ছা, তো ইট, দেয়ার এগুলো তো এমনিতে প্রোনাউন, ঠিক না? এটা জানো তো নাকি? মানে জি ইট, মিস। যেটা ইট কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। এখন দেয়ার, যেটা দেয়ার এবং ইট এই দুইটার একটা ভিন্ন ব্যবহার আছে। এই যে দেখো এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে, there is a river in our village, there are so many fishes in the river। এখন দেখো, এই ধরনের যে কথাগুলো থাকে সেটাতে দেয়ার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই দেয়ার কিন্তু সাবজেক্ট না। বুঝতে পেরেছো? এই দেয়ার কিন্তু ওই যে কোনো প্রপার নাউন বা আই, হি, শি, বা আরেকটা আছে না উই, দেয়ার, THEIR, দেয়ার, ওগুলোর মতন সাবজেক্ট না। কিন্তু যখন সাবজেক্ট মানে একটু কি বলবো, ওরকম শুরুতে থাকে না, কেমন একদম একটু সেন্টেন্সটাকে আমরা ভিন্ন ভাবে লিখতে চাই, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করি। এই যে দেখো এখানে যে সেন্টেন্স গুলো আছে সেখানে কিন্তু সাবজেক্ট অ্যাকচুয়ালি কি হতে পারে, দেখো এই সাবজেক্ট গুলো কেমন বলতো? এই যে সাবজেক্ট হচ্ছে রিভার, ফিশেস, ফ্যামিলি, ঠিক আছে? কিন্তু সাধারণত কি হয়, সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে, এই সেন্টেন্স গুলোতে কিন্তু ওরকম নেই। বুঝতে পেরেছো? এইখানে দেয়ার দিয়ে আমরা শুরু করেছি, আসলে দেয়ারেরও এখানে আলাদা কোনো মিনিং নেই, কিন্তু আমরা সেন্টেন্সের একটা ভিন্নভাবে শুরু করার জন্য এটা আমরা বুঝাই। এই যে দেখো এখানে কি বলছে, এটা শুধুমাত্র কোনো ব্যক্তি বা জিনিসের অস্তিত্ব বা উপস্থিতি বা কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা বোঝাতে ব্যবহৃত। ওকে, তো এই জিনিসটা আমরা সেন্টেন্সে ভিন্নভাবে একটু লিখেছি, স্ট্রাকচারটা ভিন্ন হয়
এবং এই প্রেজেন্সটা বা এক্সিস্টেন্সটা বোঝানোর জন্য আমরা দেয়ার এটা ব্যবহার করে থাকি। এই কারণে যখন আমরা দেয়ারকে এভাবে ইউজ করব তখন তাকে আমরা ইন্ট্রোডাক্টরি বা প্রিপারেটরি দেয়ার বলে থাকি। এই ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার এই কথাটা তোমরা আগে কখনো শুনেছো? না মিস। না টিচার। আজকে ফার্স্ট শুনছো? জি টিচার, আমি আজকেই শুনলাম। আচ্ছা, তো কিন্তু এই সেন্টেন্স গুলো তো তোমরা আগে দেখেছো, এরকম সেন্টেন্সের সাথে তো পরিচিত না হ্যাঁ গেট? হ্যাঁ, না না, হ্যাঁ জি হ্যাঁ, মিস। কিন্তু জি ম্যাম। এটাকে যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলে এইটা ওইটা জানতে আজকে না। জানলাম। তো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা দেয়ার দিয়ে সেন্টেন্স তো লিখতে পারবে, পরীক্ষায় যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে হুম। তোমরা বুঝতে তো পারবে যেখানে দেয়ার বসবে। তোমাদের যে কমন সেন্স হ্যাঁ হ্যাঁ। এত বছর ধরে যে পড়াশোনা করেছো ওইটাই কাজে লাগাবে, ঠিক আছে? এটা জাস্ট টেকনিক্যাল ও। টার্মটা আমি তোমাদেরকে বললাম, যেটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। কেমন? ও, কিন্তু তোমরা হুম অথচ জানো কিন্তু এভাবে সেন্টেন্স লেখা যায়, এভাবে লিখতে হয়। আচ্ছা, হুম এখন দেখো এই যে এখানে ইনকারেক্ট আর কারেক্ট দেওয়া আছে, ঠিক আছে? আর রিউমার অ্যাবাউট দ্য হাউস আমরা যদি এইভাবে বলি তাহলে সেন্টেন্স কোনো মিনিং আসে না। কিন্তু আমরা যদি এইভাবে বলি যে দেয়ার ইজ আ রুমার অ্যাবাউট দ্য হাউস, তারপরে ওয়ান্স দেয়ার ওয়্যার আ লট অফ ফিল্ডস ফর প্লেইং, আমরা যদি এইভাবে দেয়ার দিয়ে কথাটা সাজিয়ে বলি তাহলে সেন্টেন্সটার একটা অর্থ আসে, মিনিং আসে। এই জন্য আমাদের দেয়ারটা দরকার, ঠিক আছে? এখন দেখো কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন দেয়ারের পর যদি বি ভার্ব বসে, বি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ আর। আচ্ছা, am am is is আর আর was was were। ভেরি গুড। am is আর was আর এগুলোকে আমরা বি ভার্ব বলি। এখন দেখো এই দেয়ার এর পর যদি বি বসে, এখানে শুধু বি দিয়েছে কারণ বিটা হচ্ছে বেসিক ফর্ম, এন্ড বি না হয়ে এম ইজ আর ওয়াজ ওয়্যার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো বি ভার্বের যে কোনো ফর্ম হতে পারে। এখন দেয়ার প্লাস বি এর পর নির্দিষ্ট কিছু শব্দ, যেমন দা, দিস, মাই, yours, তারপর যে কোনো একটা নাম, এগুলোর পরিবর্তে অনির্দিষ্ট কিছু শব্দ ব্যবহৃত হয়। যেমন এই যে দেখো এখানে কি কি দেখতে পাচ্ছ, বড়তে শব্দগুলো, এই যে যেমনের পর কি কি দেখতে পাচ্ছ? এ এন, and এনি, সাম, নো ওয়ান, বডি, থিং। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা অনির্দিষ্ট কিছু ওয়ার্ড বলি। মানে দেখো এই এ এন, এনি, সাম এগুলোর মিনিং কেমন দাঁড়াচ্ছে? একটি, কিছু, যে কোনোটা, ঠিক আছে? এই ধরনের যখন হয় মানে এটা দিয়ে অনির্দিষ্ট বোঝায়। এখন এক্সাম্পল গুলো দেখো, দেয়ার আর সাম মার্বেলস ইন ইয়োর ব্যাগ, ঠিক আছে? এই দেয়ার এর পরে কি বসেছে? আর। আর কি? আর হচ্ছে একটা বি ভার্ব, ঠিক আছে? এই দেয়ার আর সাম, এই যে এই কথাটাই আমি বলছিলাম যে দেয়ার আর সাম মার্বেল, মানে এই যে নাউনটার আগে একটা অনির্দিষ্ট বা অনির্দিষ্টতা বাচক একটা ওয়ার্ড বসেছে যেটা কিনা সাম। দেয়ার আর সাম মার্বেলস ইন ইয়োর ব্যাগ, এই যে এখানে রুলসে তাই বলছে যে নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেমন দা, দিস, মাই, yours এগুলো তো নির্দিষ্ট, কিন্তু এই সাম হচ্ছে আবার অনির্দিষ্ট। যখন আমি ইয়োর বলবো এখানে তো কোনো কনফিউশন নেই, ইয়োর বলতে আমি কাকে বোঝাচ্ছি, ঠিক না? তো এই দুইটার কম্বিনেশনে আমরা সেন্টেন্স মেক করি। তারপর দেখো দেয়ার আর সাম প্রবলেমস রিগার্ডিং দ্য ফাংশন, তো ওই ফাংশনটা একটা নির্দিষ্ট ফাংশনে কিছু প্রবলেম আছে। কি কি প্রবলেম সেটা এখানে মেনশন করছে না, জাস্ট একসাথে ধরে বলে দিচ্ছে যে কিছু প্রবলেম আছে যেগুলো কিনা দরকার সলভ করা, ঠিক আছে? যাই হোক ওটা এখানে বলা নাই, সেন্টেন্সটা হবে এরকম। তো তোমরা এই দেয়ারের ব্যবহার কিন্তু খুবই সহজ, তোমরা পারবে এটা। জাস্ট তোমরা যেই জিনিসটা জানো পরীক্ষার সময় ওইটাই খেয়াল করবে। কেমন? খুব বেশি কঠিন লাগছে কি ফ্রেজেস? না ম্যাম। হ্যাঁ, ফ্রেজ কিন্তু সহজই। আচ্ছা শোনো, এই ক্লাসটা যদি আমরা 40 মিনিটে শেষ না হয় আমরা কিন্তু আবার একটু সময় নিব, কেমন? আচ্ছা ম্যাম এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ, ইউটিউবে তো আপলোড হবেই, সেটার ব্যাপারে তো সন্দেহ নাই, ইউটিউবে তো দিব, এটা রেকর্ডিং এ কোনো প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা দেখো ওকে ম্যাম। এখানে কি বলছে, বি এর পরে নাউনটি একবচন হলে ভার্বটি একবচন হবে, নাউনটি বহুবচন হলে ভার্বটি বহুবচন হবে। এখানে কি বুঝতে কোনো কিছু তোমাদের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এই একবচন বহুবচন? নো মিস। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতেই পারছো যদি নাউন যেটা সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, এই যে দেখো আ ব্লু বার্ড, এখানে একটা নীল পাখি বোঝাচ্ছে,
তার মানে এখানকার ভার্বটা সবসময় ইজ হবে বা ওয়াজ হবে, এরকম সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো দেয়ার ওয়ার টু টাইগার্স ইন দ্য কেজ, তো এখানে যেহেতু দুইটা বাঘ বোঝাচ্ছে, কাজে এখানে ভার্বে কি হবে, একটা প্লুরাল ভার্ব হবে। ওয়্যার, আর, এগুলো প্লুরাল ভার্ব, ঠিক না? জি। আচ্ছা, এখন দেখো যদি নাউনটি লিস্ট সম্বলিত হয় তাহলে ভার্বটি তালিকার প্রথম নাউন দ্বারা ঠিক হবে। এখন লিস্ট সম্বলিত মানে কি, আমরা একটা সেন্টেন্সের মধ্যে একাধিক জিনিসের ব্যাপারে কথা বলে যাচ্ছি, এরকম যদি হয় তাহলে আমরা কি করব? এই যে দেখো নাম্বার 3, থার্ড নাম্বার সেন্টেন্সটা দেখো, দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল, 2 mosques, 2 small markets in our village, মানে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল, দুটো মসজিদ, দুটো ছোট বাজার আছে। তো এই লাস্ট লাইনটাতে কি বলছে, যে এইরকম যদি লিস্ট থাকে মানে পরপর কিছু জিনিস থাকে মানে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা কি করব, ভার্বটা চুজ করব প্রথম নাউনটা দেখে। নাম্বার থার্ড মানে থার্ড নাম্বার সেন্টেন্সে বা 3 নাম্বার সেন্টেন্সে কোনটা প্রথম নাউন বলো তো? প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল। এখানে প্রাইমারি স্কুল কয়টা আছে? একটা। একটা, এই জন্য এখানে ইজ হয়েছে। দেখো এখানে লিস্টের মধ্যে কি কি জিনিস আছে, লিস্টে কি জিনিস একটা আছে? না। না, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, মার্কেট আছে, 3 ধরনের জিনিস আছে। তার মধ্যে আবার মসজিদ 2টা, মার্কেটও 2টা, তার মানে অনেক কিছু না? এখানে মনে হচ্ছে না প্লুরাল হবে, কিন্তু আসলে হবে না, কারণ শুরুর নাউনটা যেহেতু একটা প্রাইমারি স্কুল, সেটা দেখেই আমি ভার্বকে ডিটারমাইন করব, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। আবার এখানে দেখো there are some books, a flower vase and a clock on the table, এখানে দেখো ফ্লাওয়ার ভাস, ক্লক, এগুলো কিন্তু একটা একটা করে, কিন্তু যেহেতু প্রথম নাউনটা সাম বুকস, এজন্য আমাদেরকে কি লিখতে হয়েছে, আর লিখতে হয়েছে। ভেরি গুড। এই যে দেখো তাহলে কি ম্যাম আমরা শুরুটার উপর প্রথম নাউনটা ধরবো? এক্স্যাক্টলি, যদি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন থাকে আমরা শুরুর নাউনটা দেখে ভার্বকে ডিটারমাইন করব। বুঝতে পেরেছো? ডিটারমাইন মানে চুজ করা বা ঠিক করা। বুঝতে পেরেছো? ঠিক করা। ওকে ম্যাম। ওকে, এখন নিচের বাক্যগুলো পড়ো। এখানে কি বলছে, what he said is mysterious, তারপরে it is mysterious what he said, এই দুটোর মানে কিন্তু আসলে একই একই কথাই বলছে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, কাঠামোগতভাবে ভিন্ন, মানে এদের স্ট্রাকচারটা ভিন্ন, মিনিং এক। আমরা ওই যে বললাম না যে একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে লেখা যায়, সেটা। এখন দেখো প্রথম বাক্যের সাবজেক্টে একটি ক্লজ, এই যে হোয়াট হি সেড, এতটুকু জিনিস হচ্ছে ক্লজ। তোমাদেরকে ক্লজ আবার পরবর্তীতে পড়ানো হবে, ওইখানে তোমরা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? ক্লজ মানে যখন একটা বাক্যাংশের মধ্যে একটা ভার্ব থাকে, কিন্তু ওইটাকে একটা ক্লজ বলে, কিন্তু ওই ক্লজের সাথে আরো অনেক কিছু যুক্ত করে আমরা একটা পুরো সেন্টেন্সকে তৈরি করি, ঠিক আছে? মানে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আছে। ফ্রেজ যেরকম ওই যে ক্যাটস এন্ড ডগস হয়, ক্লজ কিন্তু ওরকম হয় না, ক্লজে একটা ভার্ব থাকে সাধারণত, ঠিক আছে? এটা হচ্ছে তফাৎ। তো দেখো প্রথম বাক্যের সাবজেক্টটি একটি ক্লজ, কিন্তু পরবর্তী বাক্যটি ইট দ্বারা শুরু হয়েছে। এখানে ইট কে ইন্ট্রোডাক্টরি ইট বলে, ওই যে সেম দেয়ার এর মতো। বুঝতে পেরেছো? ইট ইজ মিস্টেরিয়াস হোয়াট হি সেড, দেখো একই কথাকে আমি ঘুরিয়ে যখন এইভাবে লিখছি আমার কিন্তু একটা ইটের প্রয়োজন হচ্ছে, কারণ প্রথমটা আমি একটা ক্লজের মতন করে লিখেছি, ক্লজটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি ক্লজটাকে সাবজেক্ট বানাতে না চাই বা ক্লজটাকে আমি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করি, তখন আমার একটা ইট প্রয়োজন হবে, ঠিক আছে? ইট ইজ মিস্টেরিয়াস হোয়াট হি সেড। ওকে, আবার দেখো তোমরা কি বুঝতে পারছো আমার কথা? এটাও কিন্তু ওই দেয়ার এর মতোই, এবং এই জন্য এটাকে এই সেম ভাবে বলা হয় যে ইন্ট্রোডাক্টরি ইট। এখন দেখো এভাবে যখন দ্যাট ক্লজ বা WH ক্লজ বা ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি বলো দেখি, জানো কেউ? নিরন্তর আবশ্যকীয় টু প্লাস ভার্বের আবশ্যকীয় যে ভার্বটা। আচ্ছা, ইনফিনিটিভ বলতে ওই যে যখন তোমার টু বসে আর কি, টু বসে এবং টু এর সাথে ভার্বের বেস ফর্ম বসে, সেটাকে ইনফিনিটিভ বলা হয়। আর WH ক্লজ বলতে এই যে এখানে হোয়াট হি সেড, ঠিক আছে? এটা একটা ক্লজ, সরি, এইটা একটা ক্লজ, কিন্তু শুরু হয়েছে কি একটা WH ওয়ার্ড দিয়ে না? জি। এই যে হোয়াট তো একটা WH ওয়ার্ড,
তো WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ক্লজকে WH ক্লজ বলে। আবার দ্যাট দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় সেটাকে দ্যাট ক্লজ বলে। ঠিক আছে? তো এই ধরনের মানে কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা হয়, মানে এই ক্লজগুলো যখন কোনো সাবজেক্ট হয় তখন শুরুতে আমরা ইট ব্যবহার করে স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে পারি। তখন এই দেখো প্যাটার্নটা কেমন হয়, তখন ওই স্ট্রাকচারটা কেমন হয়। ইট ইজ ইজি টু সলভ দ্য পাজল। ঠিক আছে? ইট ইজ ইজি টু সলভ দ্য পাজল। এখানে ইট কি ইন্ট্রোডাক্টরি ইট, কিন্তু দেখেছো? জি এখানে দেখো নিচে আবার একটা স্ট্রাকচারও দেয়া আছে, ইট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন, তারপরে সাথে দ্যাট ক্লজ অর WH ক্লজ অর ইনফিনিটিভ। এখানে যে প্যাটার্নে দেওয়া আছে যে সেন্টেন্সটা, ওইখানে এটা কি কোনটা ব্যবহৃত হয়েছে বলো তো? দ্যাট ক্লজ নাকি WH ক্লজ নাকি ইনফিনিটিভ? ইনফিনিটিভ। এই যে দেখো টু সলভ দ্য পাজল, তার মানে এটা একটা ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? মানে এখানে তিন ধরনেরই ব্যবহৃত হতে পারে। আর ইজি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ না? এই যে দেখো স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো, ইট ইজ ইজি যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউনও বসতে পারতো। আচ্ছা, ইট ইজ ইজি টু সলভ দ্য পাজল, এখানে এই টু সলভ এই জিনিসটা হচ্ছে ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এখানে কিছু এক্সাম্পল আছে। টু মেক নয়েজ হিয়ার ইজ প্রহিবিটেড। ঠিক আছে? টু মেক নয়েজ হিয়ার ইজ প্রহিবিটেড মানে এইখানে শব্দ করা বা নয়েজ করাটা কি? অপরাধ। ঠিক আছে? তোমরা কি মিনিংটা বুঝতে পারছো? জি মিস। ওকে, আচ্ছা। তো এখানে যেহেতু মিনিং বুঝতে পারছো, পরেরটাকে দেখো স্ট্রাকচার ঘুরিয়ে কিভাবে লিখেছে, ইট ইজ প্রহিবিটেড টু মেক নয়েজ হিয়ার। সেম কথায় আমরা কি করছি, প্যাটার্ন চেঞ্জ করে লিখছি। নাম্বার বি তে দেখো, দ্যাট জেরি ইজ অনেস্ট ইজ নোন টু অল, মানে জেরি যে অনেস্ট সেটা সবাই জানে। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভে লিখি তাহলে কিভাবে আসে, ইট ইজ নোন টু অল দ্যাট জেরি ইজ অনেস্ট। মানে বুঝতে পারছো ইটের কাজটা কি? তোমার কাঠামোটা মানে বাক্যের কাঠামোটা চেঞ্জ করে দিচ্ছে, ঘুরিয়ে লিখছে, প্যাসিভে লিখছে। বুঝতে পারছো? তোমরা প্যাসিভ সেন্টেন্সটা পড়েছো, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়েছো না? তো ধরতে পারছো স্ট্রাকচারটা? হ্যাঁ। হ্যাঁ। আবার দেখো ইটকে সময়, আবহাওয়া, তাপমাত্রা, দূরত্ব প্রকাশ করতেও ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ 10 মাইলস ফ্রম হিয়ার। তো আমরা এরকম কথাবার্তা মাঝখানে বলতে হলে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটা অন্যরকম হয়ে যেত, কিন্তু ইট ইউজ করাতে আমাদের বলতে সুবিধা হচ্ছে যে এই দূরত্বটা 10 কিলোমিটার। আমরা বলি না যে এই রাস্তাটা এত এত কিলোমিটার। এই যে এই কথাটা বলছি ওটার জন্য একটা ইন্ট্রোডাক্টরি ইট আমাদের চলে আসে। ইট ইজ আ উইন্টার মর্নিং, এটা হচ্ছে একটা শীতের সকাল বা এখন শীতের সকাল। এই ধরনের কথা বলতে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। বোঝা গিয়েছে? জি ম্যাম। ঠিক আছে, তোমরা কিন্তু খুব বেশি মানুষ জয়েন করো নাই, অল্প কিছু মানুষ জয়েন করেছো। এরপরে ক্লাস তো আর পাবে না, যাই হোক আমি ইউটিউবে দিয়ে দিব, তারপরেও ক্লাস জয়েন করাটা উচিত ছিল, অনেকেই জয়েন করে নাই। আচ্ছা, এইখানে কি আছে দেখো, এই যে তোমাদের কোয়েশ্চেন হবে এইটা হচ্ছে একটা আমি টেস্ট পেপারে একটা কোয়েশ্চেন দিয়েছি, তার মানে এটা একটা প্রিভিয়াস কলেজে এসে গিয়েছে। কেমন? তোমরা একটু সলভ করার চেষ্টা করো দেখি কেমন হয় এটা। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে, বলো। এই যে দেখো এইখানে আমি হচ্ছে অ্যানসার গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? যে 1 2 3 এই তিন রকম তিনটা এখানে উদাহরণ আছে, তিনটার আমি সলভ এখানে করে দিয়েছি। তো যাই হোক, এখন বলো তো, শুরুতে এটা বলো যে এখানে কি Teacher, he treats me as if I were his younger brother. As if. as if মানে এমন ভাবে ট্রিট করছিল যেন আমি ওর ছোট ভাই। তার মানে কি আসলে কি আমি ওর ছোট ভাই? না, না ছোট ভাই না। তার মানে as if আসলে এমন একটা ভাব দেখানো এরকম বোঝায় যেটা কিনা আসলে সঠিক নয়। আচ্ছা, বি নাম্বারটা কি হবে বলো? রিমা ইজ আ ডটার হ্যাজ অফ, টু। ওকে, শি হ্যাজ টু স্টাডি হার্ড। ওকে, ভেরি গুড। আমরা ফ্রেজ পড়ার সময় কি পড়েছি? হ্যাভ টু পড়েছি, কিন্তু যখন আমাদের
সেন্টেন্সের সাবজেক্ট বা পার্সন অনুযায়ী আমাদের কি একটু চেঞ্জ করতে হবে। এই জিনিসটা তোমরা বুঝে নিও, ঠিক আছে? একটা সেন্টেন্সে তার সাবজেক্ট, তার হচ্ছে জেন্ডার, ভার্ব, তারপরে অনুযায়ী, পার্সন অনুযায়ী আমাদেরকে কিন্তু কিছু কিছু চেঞ্জ করে নিতে হতে পারে। আচ্ছা দেখো, তারপর সি নাম্বার কি? was a stormy night. It was a It. stormy night. ওকে, ভেরি গুড। it was a stormy night, it was raining also. আচ্ছা, এখানে আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে no sooner had। তোমরা এই কথাটা শুনেছো না, no sooner had? জি মিস। তো no sooner had ও কিন্তু ফ্রেজের হিসেবে আসতে পারে। as soon as যেরকম no sooner had ও ওই একই জিনিস, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পারছো তোমরা আমার কথা? জি ম্যাম। জি টিচার। ওকে, আচ্ছা তারপরে দেখো ডি নাম্বারটা কি 4 হবে? নম্বরটায় I cannot ride a bike let alone a car. হ্যাঁ, ভেরি গুড। এই তো মেয়েরা তোমরা বুঝতে পারছো Let alone. যে জিনিসগুলো কিভাবে কাজ করে। তারপর ই নাম্বারটা কি দেখো? ভিক্টর হুগো ইজ আ ফেমাস ফ্রেঞ্চ নভেলিস্ট এন্ড ড্রামাটিস্ট। He dash in He was born. He was born. very good. He was born in 1802. আচ্ছা, এফ নাম্বার কি? সামিরা ড্যাশ আ ক্যাঙ্গারু ড্যাশ। এটা কি হবে বলো, একটু আগে বলে। What does look like? ভেরি গুড। What does a kangaroo look like? খেয়াল করো, ক্যাঙ্গারু মাঝে বসেছে, দুই পাশে কিন্তু গ্যাপ আছে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলে দেই, এই যে সি নাম্বারে দেখো ইট কিন্তু শুরুতে বসেছে। এই ধরনের শুরুতে যেগুলো বসবে, মানে শুরুতে যদি কোনো গ্যাপ থাকে, সেটার অ্যানসার তোমরা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে, আদারওয়াইজ আমি কিন্তু মার্কস দিব না। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, মানে যদি এই যে দেখো যে নাম্বারে একটা আছে যেটা কিনা শুরুতে, dash flows a river by our village, we often swim in it. There, very good. তো এই There যে flows a river. এটা ক্যাপিটালে লিখতে হবে, অন্যগুলোর কিন্তু দেখো ক্যাপিটালে লিখতে হচ্ছে না। যেমন আই নাম্বার, you dash cross the river at this moment, the river is very rough now। এটা কি? Had better. Had better. Had better. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটা হ্যাড বেটার হতে পারে, ঠিক আছে। তো এইখানে কি আমাদের ক্যাপিটালি দিতে হচ্ছে? দিতে হচ্ছে না। না। আচ্ছা, না। দেখি আমরা আরেকটা এবার একটু দেখি এখানে কি আছে, দেখো তো। About the car. এটা কি হতে পারে? About the car, এটা কি হতে পারে? That's the main thing. Let's about the car. Never mind about Wait. the car. Never mind মানে কিছু মনে করো না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, Yours. বি নাম্বার কি? along with along with, না মনে হয় এটা along with। I was used to. হ্যাঁ, ভেরি গুড। এই তো ভেরি গুড, I was used to, I was used to, ঠিক আছে? বা I am used to দিতে পারো, কোনো অসুবিধা নেই। I am used to বা I was used to যেটাই বলো দিতে পারো, কোনো সমস্যা নেই। সি নাম্বার কি? I invited such friends to my birthday celebration. S. No, sorry. What celebration? provided the Would rather. আচ্ছা, এখানে দেখো কি আছে বলো। S. As আছে। আচ্ছা, as আছে, তাহলে কি হচ্ছে? as are honest, my birthday celebration as are honest and simple। আচ্ছা, এই ইয়েটা একটু কেমন যেন, মানে এটার মানে হচ্ছে যারা মানে সৎ এবং সিম্পল, মানে সাদা সিধা, আমি তাদেরকে শুধুমাত্র আমার বার্থডে সেলিব্রেশনে দাওয়াত দিয়েছি। এই যে এখানে আরেকটা আছে দেখো, লেস্ট, এই যে কর্নারে লেস্ট আছে, দেখেছো? এটা কখন ইউজ হয় বলো তো? আচ্ছা, আমাদের এখন শেষ হয়ে যাবে, তোমরা কি ক্লাস আরো করতে চাও নাকি বুঝতে পেরেছো? আজকে থাক, এই আজকে পর্যন্তই থাকবে? থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতন শেষ করছি, কেমন? এখানেও আরেকটা আছে, তোমরা এরকম বই দেখে দেখে প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা পেরে যাবা, এটা কোনো